হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়বো গ্রিন রেভলিউশন। আগের দিন আমরা এগ্রিকালচারাল রিজিয়নস পড়েছি, সেই টপিকটারই দেখবে সেকেন্ড পার্ট হচ্ছে গ্রিন রেভলিউশন এন্ড ইটস কনসিকুয়েন্সেস। গ্রিন রেভলিউশন তোমরা অনেক ছোট থেকেই নিশ্চয়ই পড়ে আসছো। গ্রিন রেভলিউশন হচ্ছে যখন আমাদের 1960s এর এই ডিকেডের ফার্স্টের দিকে আমাদের তখন ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, অলমোস্ট প্রায় 1 ডিকেড হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের যেটা সব থেকে প্রবলেম হচ্ছিল সেটা হলো আমাদের একটা ফুড শর্টেজ হচ্ছিল, এবং সেই জন্য ফেমিনিন, তারপরে ভীষণ মানে একটা আর্টিফিশিয়াল শর্টেজও দেখা যাচ্ছিল। এমনিতেই প্রোডাকশন কম, তার সাথে আর্টিফিশিয়াল শর্টেজ সব মিলিয়ে খুব বড় মানে খুব খারাপ অবস্থা চলছিল সেই সময়। এবং আরেকটা ব্যাপার হয়েছিল, আমাদের ইন্ডিয়ার যে ফার্টাইল ল্যান্ড মানে বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশ, সেই সময় ছিল ইস্ট পাকিস্তান। সেটা একটা বিশাল বড় এরিয়া থেকেও আমাদের কিন্তু ক্রপ আমরা প্রডিউস করে আমাদের ইন্ডিয়ান পপুলেশন মানে টোটাল সেই সময়কার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কথা বলছি, সেই সময়কার টোটাল পপুলেশনকে ফিড করতো। বাট যখন ইস্ট পাকিস্তান আলাদা হয়ে গেল তখন অনেকটা ফার্টাইল ল্যান্ড কিন্তু ইস্ট পাকিস্তানের সাথে বেরিয়ে চলে গেল। তো তখন কিন্তু অনেকটা পপুলেশনকে যারা ফিড করতে পারতো, সেই ল্যান্ডটা যখন বেরিয়ে চলে গেল তখন একটা ক্রাইসিস তৈরি হলো। কিন্তু ল্যান্ড যখন বাড়লো না, উল্টে ল্যান্ড কমে গেল, কিন্তু তাহলে কি করতে হবে? ল্যান্ড কমে গেলে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, কিন্তু সেই প্রোডাকশন বাড়ানোর জন্য প্রপার টেকনোলজি তখন ইন্ডিয়ার কাছে ছিল না। তো তখন একটা 1962 মোস্ট প্রবাবলি একটা বিশাল বড় ফেমিনিন হয় এবং তাতে প্রচুর লোক মারা যায়। তখন যেটা হয়েছিল, তখন ইউএসএ, মানে এটা একটা প্রচলিত গল্প, জাস্ট তোমাদের বলছি, মানে এটা কোনো রিটেন কোনো ফ্যাক্ট নয়, বাট এটা একটা প্রচলিত গল্প। সে সময় ইউএসএ নাকি আমাদেরকে তখন খাদ্যশস্য মানে ফুড ক্রপস সাহায্য করেছিল। তো প্রচুর বস্তা যখন ফুড ক্রপস ওরা পাঠায়, তারপরে যখন ফুড ক্রপস গুলো ডিস্ট্রিবিউট করা হয়, তখন দেখা যায় যে সেগুলো হলো খুব লোয়ার কোয়ালিটি মিলেট, বাজি, রাজ কি বলে রাগি, হ্যাঁ বাজরা, এই টাইপের ক্রপস ওরা পাঠিয়েছে, এবং সেগুলো মানুষদের খাওয়ার মতন যোগ্যই নয়। ওগুলো অ্যাকচুয়ালি হলো পশু পাখিদের খাওয়ার জন্য ওরা প্রোডাকশন করে, সেই টাইপের ক্রপস ওরা পাঠিয়েছে। তো সেটা আমাদের ইন্ডিয়ান তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু, প্লাস তখনকার যারা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তারা সবাই খুব এটাতে ভীষণ অফেন্ডেড হয়, এবং তখন তারা ডিক্লেয়ার করে যে আমরা এবার আমাদের ফুড প্রোডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হবই, যাতে এরকম কন্ডিশন না আসে যে আমাদেরকে লোকের কাছ থেকে খাওয়ার বেক করতে হয়, ভিক্ষা করতে হয়। তো সেই সময় থেকে তখন ফার্স্ট এই ইনিশিয়েটিভটা নেওয়া স্টার্ট হলো যে কি করলে আমাদের ফুড প্রোডাকশন বাড়বে। ঠিক তখনই নরম্যান বোরলগ বলে একজন সায়েন্টিস্ট, তিনি বাইরের সায়েন্টিস্ট, তিনি ইন্ডিয়ান নন, তিনি তখন গ্রিন রেভলিউশন বলবো না, HYV সিড তিনি ফার্স্ট ল্যাবরেটরিতে তৈরি করে ফেলেছেন, এবং সেই HYV সিডের অ্যাপ্লিকেশন উনি অলরেডি সাউথ আমেরিকান কান্ট্রিজ গুলোতে করতে শুরু করেছেন। তো সেই খবরটা এসে পৌঁছায় ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে 1965-এ ডক্টর স্বামীনাথন, তখন উনি ফার্স্ট কিন্তু গ্রিন রেভলিউশনকে ইন্ট্রোডাকশন করাচ্ছেন, এবং গ্রিন রেভলিউশনকে ইন্ট্রোডাকশন করাতে গিয়ে উনি নরম্যান বোরল্যাগকেও ডেকে এনেছিলেন। নরম্যান বোরল্যাগ অ্যাকচুয়ালি হলো ফাদার অফ গ্রিন রেভলিউশন, কিন্তু ভারতে অ্যাপ্লিকেশনের ফাদার ডক্টর স্বামীনাথনকে বলা হয়। আমি যেগুলো গল্পের আকারে পড়লাম সেগুলোই এখানে লেখা রয়েছে। এবং মনে রাখতে হবে গ্রিন রেভলিউশনের যে পিরিয়ডটা, সেখানে যে এগ্রিকালচারাল যে হ্যাভক চেঞ্জটা হয়েছিল, এবং সেখানে মডার্ন মেথডস অ্যান্ড টেকনিক্স ইউজ হয়েছিল, সাচ অ্যাজ হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, যেটাকে আমরা HYV সিডস বলি, হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস, ট্র্যাক্টরস, ইরিগেশন ফেসিলিটিস, পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, এই টেকনোলজিগুলোর উপর ডিপেন্ড করেই ভারতে একটা হিউজ রেভলিউশন এসেছিল। তাই জন্যই, যেহেতু এটা এগ্রিকালচারাল প্রোডাকশনের রেভলিউশন, সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছিল গ্রিন রেভলিউশন। আচ্ছা, এই যে ডক্টর MS স্বামীনাথন, তিনি ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ডক্টর স্বামীনাথনকে বলা হয়, আর অল ওভার ওয়ার্ল্ডে নরম্যান বোরলগকে বলা হয়। আচ্ছা,
মেইনলি তবে গ্রিন রেভলিউশন একটা লিমিটেশন ছিল, গ্রিন রেভলিউশন পুরো ইন্ডিয়ার এগ্রিকালচার প্রোডাকশনকে ইনক্রিজ করতে পারেনি, স্পেশালি এটা হুইট প্রোডাকশনের উপরই বেশি স্ট্রেস দেওয়া হয়েছিল, এবং মেইনলি এটা কনফাইন্ড ছিল হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড উত্তরপ্রদেশ, এই তিনটে স্টেটের মধ্যে। বাট বাকি যেগুলো রাইস প্রডিউসিং স্টেট সেগুলোতে কিন্তু এটা খুব একটা ইমপ্লিকেশন ফেলতে পারেনি। এটা একটা লিমিটেশন ছিল, এবং এটাকে মাথায় রেখে 2000 এর পর 2004 এ আর একটা সেকেন্ড গ্রিন রেভলিউশন 2 নাম দিয়ে রাইস প্রোডাকশনকে যাতে এনহ্যান্স করা যায়, প্রোডাকশন যাতে বাড়ানো যায়, সেই কিছু টেকনোলজিস ইউজ করা, সেগুলো আবার শুরু হয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না যে সেটা সাকসেসফুল কি সাকসেসফুল নয়, বাট ইনিশিয়েটিভটা স্টার্ট হয়েছে। গ্রিন রেভলিউশন কেন হয়েছিল তার তিনটে মেইন কজ ছিল। ফ্রিকোয়েন্ট ফেমিনস, যেটা আমি একটু আগেই বলছিলাম, ভীষণ ফ্রিকোয়েন্টলি হচ্ছিল। একটা মেজর ফেমিন হয় 1962 তে, সেই চায়না তখন সেই ইয়ারে অ্যাটাক করেছিল ইন্ডিয়াকে, এবং সেই ইয়ারে চায়নার সাথে ফাইট করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে, ওয়ারে গিয়ে ইন্ডিয়ার প্রচুর লস হয়ে গেছিল। ইন্ডিয়া তখন যুদ্ধ করার মতন অবস্থায় ছিল না। তার সাথে সাথেই আবার তার কিছুদিন আগেই পাকিস্তানের সাথে একটা ওয়ার হয়েছে। তো সেই সমস্ত অবস্থায় ইন্ডিয়ার এমনিতেই তখন ইকোনমি খুব খারাপ ছিল, তার মধ্যে সেই বছর প্রোডাকশনও খুব খারাপ হয়, এবং বৃষ্টিও খুব খারাপ হয়েছিল। সেই জন্য মারাত্মক বড় একটা ফেমিন হয়েছিল 1960 এবং সেই বছরই ওই ইউএসএ ওই হেল্পটা পাঠিয়েছিল, এবং যখন ওখানে অ্যাকচুয়ালি মানুষের খাবার যোগ্য জিনিসপত্র পাঠায়নি, ওগুলো অনেক ওয়ার্স্ট কোয়ালিটির ক্রপস পাঠিয়েছিল। নেক্সট হচ্ছে ল্যাক অফ ফিনান্স, যেটা আমি বললাম, তখন এতগুলো পরপর ওয়ারে পার্টিসিপেট করে ইন্ডিয়ার ফিনান্সের অবস্থা, ইকোনমির অবস্থা ভীষণ খারাপ ছিল। নেক্সট হচ্ছে ল্যাক অফ সেলফ সাফিসিয়েন্সি, ফুড ক্রপ প্রোডাকশনে সেলফ সাফিসিয়েন্সি ছিল না। আফটার ইন্ডিপেন্ডেন্স, যেহেতু ফার্টাইল ল্যান্ড পুরোটাই, মানে অনেকটা ফার্টাইল ল্যান্ড, পুরোটা বলবো না, অনেকটা ফার্টাইল ল্যান্ড ইস্ট পাকিস্তানের সাথে বেরিয়ে চলে গেছিল। ওয়েস্ট পাকিস্তানে অতটা ফার্টাইল ল্যান্ড যায়নি, স্টিল তাও অনেকটাই গেছিল। ইন্ডাস রিভার বরাবর অনেকটা জায়গাতেই ওদের হুইট প্রোডাকশন হয়, তো সেই জায়গাটা বেরিয়ে চলে গেছিল। আর ইস্ট পাকিস্তান তো পুরোটাই ফার্টাইল ল্যান্ড, পুরোটাই বেরিয়ে চলে গেছিল। তো সেই জন্য কিন্তু সেলফ সাফিসিয়েন্ট আর ইন্ডিয়া ছিল না। আচ্ছা, গ্রিন রেভলিউশনের কি কি ফিচার ছিল? ফার্স্ট ফিচার হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস। এখানে ফার্স্ট ইন্ট্রোডাকশন করা হয় এইচওয়াইভি সিডস এর। তার আগে এইচওয়াইভি সিড ইউজ করা হতো না, তার আগে সব ইন্ডিজেনাস সিড ছিল, মানে ইন্ডিজেনাস টাইপ অফ সিড, মানে নানা রকমের ভ্যারাইটি ছিল। এবং ইন্ডিজেনাস টাইপ অফ সিডে যেহেতু কোনো ল্যাবরেটরিতে যেহেতু কোনো অল্টারেশন করা হয় না, তো সেই জন্য ওদের ফার্মিং টাইমটা অনেক বেশি লাগে, প্লাস অনেক লেবার দিতে লাগে, কিন্তু প্রোডাকশনটা কম্পারেটিভলি কম হয়। সেখানে এইচওয়াইভি সিডে সবকিছু কম লাগে, কিন্তু প্রোডাকশন হিউজ প্রোডাকশন হয়। তো সেই জন্য এটাকে বলে হাই ইল্ডিং, প্রচুর বেশি ইল্ড হয়। ইল্ড মানে উৎপাদন, প্রচুর বেশি উৎপাদন হয় বলে হাই ইল্ডিং ভ্যারাইটি বলে এগুলোকে। তো এখন আমরা যে সমস্ত চাল খাই, ম্যাক্সিমামই সব এইচওয়াইভি সিডস। উইথ তো পুরোটাই প্রায় এইচওয়াইভি সিডস। ইন্ডিজেনাস ভ্যারাইটি আস্তে আস্তে কমে গেছে, খুব কমে গেছে এখন প্রায়। এটা একটা লিমিটেশন, আমরা দেখব। তো এখন প্রায় খুব কমে গেছে, এখন আবার সেগুলোকে রিট্রিভ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছু কিছু ভ্যারাইটি হারিয়েই গেছে, সেগুলোকে আর বাঁচানো সম্ভব নয়। The HYV seeds were highly effective in regions that had rich irrigation facilities. হ্যাঁ, HYV সিডে প্রচুর জল লাগে, সেজন্য ইরিগেশন প্রচন্ড ভালো হতে লাগে, নালে কিন্তু HYV সিড থেকে প্রোডাকশন হওয়া ভীষণ ডিফিকাল্ট। And were more successful with the wheat crop, যেটা একটু আগেই বলছিলাম, হুইট প্রোডাকশন যেসব জায়গায় হয়, যেসব রিজনে হুইট প্রডিউসার রয়েছে, সেই সব জায়গাতেই, সেই সব স্টেটই এই গ্রিন রেভলিউশনে ভালো রেজাল্ট হয়েছিল। Therefore, the Green Revolution at first focused on states with better infrastructure such as Tamil Nadu and Punjab. Tamil Nadu খুব ফোকাস করা হলেও খুব একটা হেল্প হয়নি, পাঞ্জাবে বেশি হয়েছিল। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশেই বেশি ম্যাক্সিমাম হয়েছিল। During the second phase, the high yielding varieties were given to other states, and crops others than wheat were also included in the plan. সেটা 1980s এর কথা বলছি। 1980s এর পর থেকে ধীরে ধীরে হুইটের পর আরো অন্যান্য মেইজ মানে ভুট্টা, মেইজ, তারপর পালসেস, হ্যাঁ, রাইস, এগুলো চেষ্টা করা হয়েছিল, বাট রাইসে একদমই সাকসেসফুল হয়নি, রাইস খুব একটা একদমই কিছু হয়নি, বাট চেষ্টা করা হয়েছিল। আজকের দিনে আমরা যে সমস্ত চাল খাই সেগুলো সবই প্রায় এইচওয়াইভি সিড।
commercial crops and cash crops such as cotton, jute, oilseeds, etc. were not part of plan. Green revolution in India mainly emphasized food grains such as wheat and rice. এটা তো বুঝতেই পারছো কমার্শিয়াল ক্রপস কে কখনোই এর আন্ডারে আনা হয়নি। ফুড ক্রপস যাতে আমরা ফেমিন যাতে আমরা ফেস না করি, কোনো খরা বা কোনো দুর্ভিক্ষ যাতে আমরা ফেস না করি, ফেমিন মানে দুর্ভিক্ষ, তার জন্য ফুড ক্রপসকেই শুধুমাত্র ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। টু এনহ্যান্স ফার্ম প্রোডাক্টিভিটি, গ্রিন রেভলিউশন ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউজ অফ ফার্টিলাইজার্স, উইডিসাইডস মানে আগাছা হয় না, গাছের তলা আগাছা হয়, তো সেই আগাছাগুলো যাতে না হয় সেই জন্য উইডিসাইড দেওয়া হয়। অ্যান্ড পেস্টিসাইড, যাতে পোকামাকড় না হয় সেই জন্য পেস্টিসাইডস দেওয়া হয় টু রিডিউস এনি ড্যামেজ অর লস টু দ্য ক্রপস। ফার্টিলাইজার মানে তো বুঝতেই পারছো সার, কেমিক্যাল ফার্টিলাইজার হিউজ ইউজ করা শুরু হয়। তার আগে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ ছিল না বললেই চলে। গভর্নমেন্ট এইসব ক্ষেত্রে সাবসিডি দিতে শুরু করে যাতে ফার্মার্স এই সমস্তগুলো লোয়ার প্রাইসে, লোয়ার কস্টিং এ কিনে অ্যাপ্লাই করতে পারে এবং যাতে তার প্রোডাকশন ভালো হয় এবং যাতে তার প্রফিট বেশি থাকে। It also helped in promoting commercial farming in the country with the introduction of machinery and technology like harvesters, drills and tractors. পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গাতেই কমার্শিয়াল ফার্মিং হয়, আমাদের এখানকার মতো কিন্তু ইন্টেন্সিভ ফার্মিং হয় না। কমার্শিয়াল ফার্মিং মানে এক একজনের আন্ডারে অনেক বড় বড় ল্যান্ড থাকে, ল্যান্ড হোল্ডিং এর সাইজটা অনেক বড় থাকে, মানে কৃষি জোতের পরিমাণ অনেক বড় হয় এবং সেখানে একসাথে অনেকটা এরিয়া চাষ করে। সেই জন্য চাষ করতে গেলে, ফার্মিং করতে গেলে, ম্যানুয়াল লেবার দিতে গেলে তখন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তখন সেটা টেকনোলজি ইউজ করতে হয়। ম্যানুয়াল লেবারের বদলে নানা রকম ইনস্ট্রুমেন্ট লাইক হারভেস্টার্স, ড্রিলস, ট্র্যাক্টরস এই সমস্ত ইউজ করে কিন্তু ফার্মিং করতে হয়। তো সেই জন্য গ্রিন রেভলিউশনের আন্ডারে ম্যাক্সিমাম এরিয়াতেই কমার্শিয়াল ফার্মিং হয়েছিল। আচ্ছা, এবার কি কি টেকনোলজিস ইউজ হয়েছিল গ্রিন রেভলিউশন? ফার্স্ট হচ্ছে এইচওয়াইভি সিড ইউজ হয়েছিল। আমি আগেও বলেছি বারবার করে, এইচওয়াইভি সিড ভীষণ ভাবে ইউজ করা হয়েছিল এবং এইচওয়াইভি সিড ফার্মার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছিল যাতে ওরা ইউজ করতে পারে এবং সেটা পুরো ফ্রি অফ কস্ট করা হয়েছিল যাতে ওরা ইজিলি ইউজ করতে পারে। এবং এই যে Swaminathan দেখো বলছে, Swaminathan has remarked that apart from erasing the begging bowl image of our country, মানে up to 1962 আমাদের ইন্ডিয়ার এমন ইমেজ হয়ে গেছিল সবার কাছে শুধু বেগ করছে, শুধু হাত পাচ্ছে, দাও বাবা আমাদের কিছু খেতে দাও, খেতে দাও, খেতে দাও, মানে সেটা একটা ভীষণ মানে একটা খুব বাজে একটা ইমেজ তৈরি হয়ে গেছিল ইন্ডিয়ার। এবং ইন্ডিয়ার যারা আমাদের যারা প্রাইম মিনিস্টার অ্যান্ড যারা বড় বড় সায়েন্টিস্ট তাদের কাছে এটা খুব অকওয়ার্ড লাগতো যে আমরা শুধুই, যেখানে আমাদের পোটেনশিয়ালিটি রয়েছে সেখানে কেন আমরা লোকের কাছে বেগ করতে যাব। তো সেই জন্য সেটা যাতে মানে ইরেজ করা যায়, সেই আমাদের ইমেজ যাতে ইরেজ করা যায় সেই জন্য এইচওয়াইভি সিডস ছাড়া কোনো উপায় নেই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেইন হ্যাজ বিন দ্য সেভিং অফ ফরেস্ট অ্যান্ড ল্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, যদি প্রোডাক্টিভিটি আমি না বাড়াই তাহলে কি করবে লোকজন? তাহলে লোকজন ফরেস্ট কাটতে শুরু করবে, ল্যান্ড বাড়াতে শুরু করবে। ল্যান্ড তো আমাদের কাছে লিমিটেড, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, অনেকবার রোটেশন করতে হবে, অনেক বেশি বার ফার্মিং করতে হবে যাতে প্রোডাকশন বাড়ে, বা একবার ফার্মিং এ যাতে অনেক বেশি ইল্ড হয়, উৎপাদন অনেক বেশি হয়, সেটা চেষ্টা করতে হবে। তো সেই জন্য হাই ইল্ডিং ভ্যারাইটি ছাড়া, এইচওয়াইভি সিড ছাড়া কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই। নেক্সট হচ্ছে ইরিগেশন। ইরিগেশন ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 1965 এর পর যখন গ্রিন রেভলিউশন প্ল্যান করা হচ্ছে তারপর থেকে কিন্তু, তার আগেই অলরেডি কয়েকটা মেজর ড্যাম হয়ে গেছিল, সেই ড্যামের সাথে ক্যানালগুলো নানা স্টেটে কানেক্ট করা হলো যাতে এই ইরিগেশনের ফেসিলিটিটা সব এগ্রিকালচার ল্যান্ড ফেস করতে মানে নিতে পারে, অ্যাভেল করতে পারে। এবং এই ইরিগেশন শুধুমাত্র ক্যানাল ইরিগেশন ছিল তা না, সবসময় ক্যানাল ইরিগেশন দিয়ে হতো না, সেই জন্য গ্রাউন্ড ওয়াটার ইরিগেশনও শুরু হলো এবং হিউজ ভাবে গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন করা শুরু হলো পাঞ্জাব হরিয়ানা স্টেটে। সেটা কিন্তু পরে গিয়ে, মানে এখন গিয়ে দেখা যাচ্ছে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিয়েছে, কারণ এত বেশি গ্রাউন্ড ওয়াটার ইউজ করা হয়েছে যে গ্রাউন্ড ওয়াটার ভীষণভাবে ডিপ্লিট করে গেছে, নিচে নেমে গেছে গ্রাউন্ড ওয়াটারের স্তর।
এবং সেটা এখন কন্টামিনেট করতে শুরু করে দিয়েছে, এতটাই নিচে নেমে গেছে যে সেখানে কন্টামিনেশন লেভেল এখন হাই হয়ে গেছে, দূষণ হতে শুরু করেছে, ভৌম জলস্তরে এখন দূষণ হতে শুরু করেছে। এবং আরো একটা ব্যাপার, যখনই জলস্তর নিচে নেমে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার লেভেল যখনই নিচে নেমে যাচ্ছে, তখন একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, যার জন্য হয়তো পরবর্তীকালে ল্যান্ডস্লাইড, ধস নেমে যাওয়া, হঠাৎ করে ধস নেমে যাওয়া, এইগুলোও কিন্তু বেড়ে গেছে, কারণ নিচের যে ব্যালেন্সটা ওটা পুরোপুরি ডিসরাপ্টেড, ব্যালেন্সটা আর ইকুইলিব্রিয়াম স্টেটে নেই, তো সেই জন্য কিন্তু হচ্ছে। তবে তাও ইরিগেশন, ওখানে একটা টেকনোলজি ইউজ হয়েছিল এবং ভীষণভাবে ইরিগেশন টেকনোলজি ইউজ করা হয়, যাতে চারিদিকে জলটা দিয়ে এগ্রিকালচার করা সম্ভব, কারণ এইচওয়াইভি সিডে প্রচুর জল লাগে, ওদের জল ছাড়া ওরা হয় না। আর যেগুলো ইন্ডিজেনাস সিড, যেগুলো ওখানকার ন্যাচারাল সিড, সেগুলো তো ওখানকার প্রকৃতির সাথে নিজেদের মানিয়ে মানিয়ে অ্যাডাপ্ট করতে করতে তৈরি হয়েছিল, সেই জন্য ওরা ওখানকার প্রকৃতিতে যেরকম যেরকম জলের অ্যাভেলেবিলিটি বা টেম্পারেচার অ্যাভেলেবিলিটি, সেরকম ভাবেই ওরা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। বাট এইচওয়াইভি সিড তো ল্যাবরেটরিতে তৈরি, না, ল্যাবরেটরিতে ওর নানা রকমের জিনগত অল্টারেশন ঘটিয়ে ওটাকে তৈরি করা হয়েছে। ওই সেম সিড যা পাঞ্জাবে অ্যাপ্লাই করা হচ্ছে, সেম সিড আবার যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি হুইট করি, সিডে কিছু ভ্যারাইটি আছে এক্স ওয়াই জেড, বাট মোটামুটি ওই একই রকম আমরা ওয়েস্ট বেঙ্গলে ইউজ করছি। বাট ওয়েস্ট বেঙ্গলের যা ক্লাইমেটিক ভেরিয়েশন আর পাঞ্জাবের যা ক্লাইমেটিক ভেরিয়েশন, সেটার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। তো এই জন্য ইন্ডিজিনাস সিডের সাথে এইচওয়াইভি সিডের একটা ডিফারেন্স রয়েছে। এইচওয়াইভি সিড ইউজ করতে সেই জন্য প্রচুর জলের দরকার হয়। এছাড়া ফার্টিলাইজার এইচওয়াইভি সিড প্রচন্ড ভীষণ কি বলবো, পেস্ট, পেস্ট মানে হচ্ছে পোকামাকড়, পোকামাকড়, উইড, এগুলোতে নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি, ওগুলো মরে যেতে পারে গাছগুলো। তো সেই জন্য, এবং ওদের বেঁচে থাকার ক্ষমতাও খুব কম, ওদেরকে ফার্টিলাইজার না দিলে প্রপার এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, এনপিকে দেখো এখানে লেখা রয়েছে, প্রপার রেশিওতে এনপিকে না দিলে গাছগুলো কিন্তু মরে যেতে পারে। ইন্ডিজেনাস সিডে যেটা হতো না, ইন্ডিজেনাস সিড কিন্তু বেঁচে থাকতে পারে, ইন্ডিজেনাস ট্রি, ইন্ডিজেনাস প্লান্টস কিন্তু বেঁচে থাকতে পারে, কারণ তারা ওই পরিবেশের সাথে অ্যাকাস্টমড, ওই এনভায়রনমেন্টের সাথে তারা মানিয়ে নিতে পারে। বাট যখনই সেটা ল্যাবরেটরিতে তৈরি হয়, তখনই কিন্তু সেটা আর মানিয়ে নিতে পারে না, তখনই তার নানা রকমের প্রবলেমস আসে, তখন তাদেরকে আমরা বাইরে থেকে নানা রকমের জিনিসপত্র দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। সেটা তার মধ্যে একটা হচ্ছে ফার্টিলাইজার, শুধু ফার্টিলাইজিং না, তার সাথে ইনসেকটিসাইড এন্ড পেস্টিসাইডও দিতে হয়। ইনসেকটিসাইড মানে বিভিন্ন ইনসেক্টস, পোকামাকড়, পেস্ট মানেও ওই পোকামাকড়, সেগুলো হয়, এবং সেগুলো দিয়ে কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখতে হয়, গাছের গোড়ায় যাতে আগাছা না জন্মায় সেই জন্য উইডিসাইড দিতে হয়, না হলে কিন্তু গাছ মরে যেতে পারে। নেক্সট হচ্ছে কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট, এটা একটা ব্যাপার। কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট হলো একটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম হুইচ ওয়াজ লঞ্চড ইন জানুয়ারি 1975। এইটার মেন এইম ছিল, ওরা মানে যখন এই প্ল্যানটা করা হয়েছিল, যখন, তখন এমন ভাবে প্ল্যান করা হয়েছিল যাতে যে এরিয়াগুলোতে আর কি প্ল্যানটা এক্সপেরিমেন্ট করা হবে, সেই জায়গার মধ্যে হয়তো বেশ খানিকটা অংশ ভাবা হলো যে এখানে আমি করব ইমপ্লিমেন্টেশন, কিন্তু পুরোটা ইমপ্লিমেন্টেশন হলো না। ধরা যাক সাপোজ 100 বিঘে ল্যান্ডে ভাবা হয়েছিল যে 100 বিঘে ল্যান্ডে যারা ফার্মার্স রয়েছে তাদের মধ্যে আমি এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন করব। বাট দেখা গেল আলটিমেটলি 1975 এর ওই সময়টা অবধি 100 বিঘার মধ্যে 50 বিঘা ইমপ্লিমেন্টেশন হয়েছে, 50 বিঘা ওই ইমপ্লিমেন্টেশনের বাইরে রয়েছে, কিন্তু সেখানে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব, পোটেনশিয়ালিটি রয়েছে। তখন ওরা একটা কমান্ড এরিয়া ডেভেলপ করলো। কমান্ড এরিয়া মানে যে এই এরিয়ার মধ্যে পুরো জায়গাটাতেই আমি ইমপ্লিমেন্ট করব এই প্ল্যানটাকে। তো সেটা ছিল কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট, এবং যাতে গ্যাপটা রিডিউস হয়, মানে যে 50% এরিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছিল তারা প্রচুর ইকোনমি তাদের হাই হয়ে গেছিল এবং তাদের অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছিল, কিন্তু যেখানে ইমপ্লিমেন্ট হয়নি ওই সেম স্টেটের মধ্যে তারা কিন্তু পিছিয়ে পড়েছিল। তো তাদের গ্যাপটাকে মেটানোর জন্য একটা কমান্ড এরিয়া ডেভেলপ করে সেখানে পুরো এরিয়াটাতেই প্ল্যানটাকে সাকসেসফুলি
ইমপ্লিমেন্ট করা হলো। এবং এই কমান্ড এরিয়ার মধ্যে 5 রকমের কম্পোনেন্ট ছিল। ফার্স্ট ছিল অন ফার্ম ডেভেলপমেন্ট, OFD, works which include soil surveys, land shaping, construction of field channels, field drains, farm roads। যেসব ফার্মগুলো পোটেনশিয়ালিটি ছিল বাট করা হয়নি আগে অ্যাপ্লিকেশন এই প্ল্যানের, তো তাদেরকে কিন্তু যাতে অ্যাপ্লাই করা যায় সেই জন্য তাদের নেসেসারি যা যা দরকার, যেমন সয়েল সার্ভে, ল্যান্ড শেপিং মানে সয়েল ঠিকঠাক আছে কিনা, ল্যান্ডের ঠিকঠাক আছে কিনা, কনস্ট্রাকশন অফ ফিল্ড চ্যানেলস, মানে ড্রেনেজ ফেসিলিটিটা ভালো আছে কিনা। কারণ উইট তোমরা জানো নিশ্চয়ই, উইট প্লান্ট করতে গেলে, উইট প্রোডাকশন করতে গেলে জল দাঁড়িয়ে থাকলে চলবে না, তাহলে জল যাতে ড্রেনেজ হয়ে বেরিয়ে যেতে পারে সেই জন্য তার ড্রেনিং সিস্টেমটা ভালো আছে কিনা। ফার্ম রোডস, ফার্মে যেতে গেলে প্রপার রোডস আছে কিনা, কারণ এখানে যেহেতু কমার্শিয়াল ফার্মিং হচ্ছে সেহেতু আমাকে ট্রাক্টর নিয়ে যেতে হবে, তো ট্রাক্টর নিয়ে যেতে গেলে আমার রোড লাগবে, তো প্রপার রোড আছে কিনা। রিঅ্যালাইনমেন্ট অফ ফিল্ড বাউন্ডারিজ, হ্যাঁ এটা একটা হয়েছিল। ল্যান্ড রিফর্মস হয়েছিল এবং ফিল্ড বাউন্ডারি, ধরো ছোট ছোট জমিগুলোকে একসাথে জুড়ে একটা বড় জমি করে দেওয়া হয়েছিল, যাতে একসাথে অনেকটা বড় জমিতে চাষ করা যেতে পারে। এবং আলগুলো, ফিল্ড বাউন্ডারি মানে হচ্ছে আলগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়ার ফলে বেশ অনেকটা ল্যান্ড বেরিয়ে এসেছিল যেখানে আগে ফার্মিং হচ্ছিল না, কারণ আলে কেউ ফার্ম করে না, ফিল্ড বাউন্ডারি গুলোতে কেউ ফার্ম করে না। তো সেখানেও ফার্ম করা শুরু হলো এবং খুব সহজেই বড় বড় ট্রাক্টর, হারভেস্টার এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা শুরু হলো। নেক্সট হলো সিলেকশন এন্ড ইন্ট্রোডাকশন অফ সুটেবল ক্রপিং প্যাটার্ন। ক্রপিং প্যাটার্ন কি হবে সেটা ফার্স্টে সিলেক্ট করলো অ্যান্ড ইন্ট্রোডিউস করলো ওই ক্রপিং প্যাটার্নটা ওই রিজিয়নে। ডেভেলপমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার টু সাপ্লিমেন্ট সারফেস ওয়াটার, যেটা আমি একটু আগে বলছিলাম যে সব জায়গায় ক্যানাল ইরিগেশন সম্ভব ছিল না, সেই সব জায়গায় গ্রাউন্ড ওয়াটার ইরিগেশন ফ্যাসিলিটি ক্রিয়েট করা হয়েছিল। ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ দ্য মেইন অ্যান্ড ইন্টারমিডিয়েট ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমটাও প্রপার করলো যাতে জল বেরিয়ে যেতে পারে। মডার্নাইজেশন, মেইনটেনেন্স অ্যান্ড এফিশিয়েন্ট অপারেশন অফ ইরিগেশন সিস্টেম আপন দ্য আউটলেট অফ 1 cubic ক্যাপাসিটি, জল যাতে প্রপারলি সব জায়গায় পৌঁছায় এবং ইরিগেশন ফেসিলিটির মডার্নাইজেশন করা এবং সেগুলোকে প্রপারলি, মানে ক্যানাল ট্যানালে তো সিল ডিপোজিশন হয়, তো সেগুলোকে যাতে তুলে ফেলে দেওয়া যায় যাতে তার ক্যাপাসিটি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা সমান থাকে, সেই জিনিসগুলো, সেই মেনটেনেন্স ওয়ার্কগুলো একটা রেগুলার ইন্টারভেলে বারবার করে করা, সেগুলো দেখতে হবে। সো কমান্ড এরিয়া ডেভেলপমেন্টে, কমান্ড এরিয়াতে কিন্তু এগুলো বারবার করে করা হওয়ার প্রজেক্ট নেওয়া হয়েছিল। নেক্সট আসছি কনসলিডেশন অফ হোল্ডিংস, যেটা একটু আগেই বললাম, ছোট ছোট ল্যান্ডগুলোকে জুড়ে বড় ল্যান্ড করে দেওয়া হয়েছিল যাতে ফ্র্যাগমেন্টেশনটা কেটে যায় এবং যাতে অনেকটা বড় ল্যান্ডে ইজিলি আমি ট্র্যাক্টরস, হারভেস্টার সেগুলো ইউজ করতে পারি এবং ওই যে ল্যান্ড বাউন্ডারিগুলো বা আল যেগুলো হয় সেগুলো ভেঙে দিলে অনেকটা ল্যান্ড বেরিয়ে আসবে যেখানে আমরা এক্সট্রা ল্যান্ড পেয়ে যাবো, যেখানে আমরা ফার্মিং করতে পারবো। ল্যান্ড রিফর্ম, সেই রিফর্মটাই যেখানে এই জিনিসগুলো করা হয়েছিল, প্লাস তার সাথে যে সমস্ত বড় বড় ফার্মার্সদের অনেক বেশি ল্যান্ড ছিল তাদের একটা হায়ার সিলিং বেঁধে দেওয়া হলো, যে জমিনদার যাদেরকে বলতো যে এই হায়ার সিলিং এর বেশি ল্যান্ড রাখা যাবে না, তো যাদের যাদের তার বেশি ল্যান্ড ছিল সেই ল্যান্ডগুলো তাদের থেকে নিয়ে নেওয়া হলো এবং সেই ল্যান্ডগুলো তখন ছোট ছোট ফার্মার্স, যারা মার্জিনাল ফার্মার্স ছিল, যাদের নিজস্ব ল্যান্ড ছিল না, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। নেক্সট হচ্ছে সাপ্লাই অফ এগ্রিকালচারাল ক্রেডিট। হ্যাঁ, এবার ডিস্ট্রিবিউট তো করে দেওয়া হলো, কিন্তু চাষিরা তো খুবই গরিব, তো তারা কোথা থেকে টাকা পাবে চাষ করার, সেই জন্য ক্রেডিট দেওয়া হলো তাদেরকে, অল্প অল্প করে স্মল ক্রেডিট সিস্টেম ডেভেলপ করা হলো, ছোট ছোট ভাবে অল্প অল্প করে ক্রেডিট দেওয়া হলো যেটা তারা প্রফিট হওয়ার পর অল্প অল্প করে আবার সেটাকে পূরণ করবে। তো সেই স্মল ক্রেডিট সিস্টেম তৈরি করা হলো এবং ক্রেডিট দেওয়া শুরু করা হলো, এগ্রিকালচারাল ক্রেডিট, এবং তাতে আস্তে আস্তে প্রফিট হওয়া শুরু করলো। নেক্সট হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন, রুরাল ভিলেজগুলোতে ইলেকট্রিফিকেশন করা শুরু হলো যাতে অ্যাটলিস্ট, দেখো ইরিগেশন করতে গেলে, পাম্প চালাতে গেলে কারেন্ট লাগবে, তো কারেন্ট কোথা থেকে আসবে যদি ইলেকট্রিফিকেশন না হয়, ইলেকট্রিক না থাকে, তাহলে ইলেকট্রিক ছাড়া কি করে পাম্প চলবে, ব্যাটারিতে চালাতে হবে, তাহলে জেনারেটর নিয়ে গিয়ে চালাতে হবে, তো অত টাকা কোথায়, ফার্মার্সের অত টাকা কোথায়, তো সেই জন্য কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিফিকেশন করা স্টার্ট হলো। প্লাস আরো অনেক সিস্টেম ধীরে ধীরে বেরোলো যেগুলো কিন্তু ইলেকট্রিকে চালানো সম্ভব, তো সেই জন্য ইলেকট্রিফিকেশন স্টার্ট হলো।
নেক্সট হচ্ছে রুরাল রোডস অ্যান্ড মার্কেটিং। এই যে প্রোডাকশন হলো সেটাকে সহজে মার্কেটাইজেশন করতে হবে। তো সেই মার্কেটাইজ করতে গেলে প্রপার রোড লাগবে এবং প্রপার মানে ফেসিলিটি লাগবে, যাতে তারা খুব সহজেই মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে এবং প্রপার প্রাইস পেতে পারে। তো সেটার জন্য কিন্তু প্রপার রোড অ্যান্ড মার্কেটিং ফেসিলিটি প্রোভাইড করা শুরু হলো। ফার্ম মেকানাইজেশন মানে ওই যে ওইগুলোই যেগুলো এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে, সেগুলো হচ্ছে হারভেস্টার অ্যান্ড ট্রাক্টর অ্যান্ড ওই সমস্ত ইনস্ট্রুমেন্টস গুলো। এগ্রিকালচার ইউনিভার্সিটিজ অ্যান্ড ল্যাবরেটরিজ তৈরি করা হলো, যেখানে না এই সমস্ত প্রবলেমস গুলো নিয়ে ডিল করা হবে, যেখানে নতুন নতুন সিড, এইচওয়াইভি সিডের নতুন নতুন ভ্যারাইটি তৈরি করা হবে যাতে তাতে আরো প্রোডাকশন হয়। প্লাস যে যে ডিফিকাল্টিস গুলো আছে আমাদের ক্লাইমেটে, যেমন কোনো কোনো বছর বৃষ্টি ভালো হয় না বা কোনো কোনো বছর বৃষ্টি এত হয় যে ফ্লাড হয়ে যায়, তো সেই সমস্ত ডিফিকাল্টি গুলোকে যাতে আমার ওই সিড গুলো ওভারকাম করতে পারে, তো সেই রকম ভাবে অল্টারেশন করে সিড তৈরি করা শুরু হলো। আচ্ছা, এই গ্রিন রেভলিউশনের কিছু পজিটিভ কনসিকোয়েন্সেস ছিল, কিছু নেগেটিভ কনসিকোয়েন্সেস ছিল। আচ্ছা, আগে আমরা পজিটিভ গুলো দেখি, তারপর আমরা নেগেটিভ গুলো দেখবো। ফার্স্ট পজিটিভ কনসিকোয়েন্স হলো ইনক্রিজ ইন এগ্রিকালচার প্রোডাকশন। প্রচন্ড ইনক্রিজ হয়েছিল, প্রচুর ইনক্রিজ হয়েছিল। হুইচ প্রোডাকশন দেখো 1960 তে ছিল অনলি 11 মিলিয়ন টনস, সেখানে 1990 তে 55 মিলিয়ন টনস হয়ে দাঁড়ালো। বিশাল ইনক্রিজ হয়েছিল হুইটে। হুইটে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছিল গ্রিন রেভলিউশন, বাট বাকি অন্যান্য ক্রপস গুলো অত সাকসেসফুল হয়নি, বাট হুইটে কিন্তু প্রচুর সাকসেস এসেছিল। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন পার একর ইল্ড। পার একর ইল্ড মানে প্রতি একর উৎপাদন, মানে প্রতি একর কতখানি উৎপাদন হচ্ছে, ইল্ড কতটা হচ্ছে, পার একর কতটা ইল্ড হচ্ছে, সেটা প্রচুর বেড়েছিল। কারণ এইচওয়াইভি সিড এমন ধরনের সিড যাতে কিন্তু প্রোডাকশন প্রচুর হয়, যেটা ইন্ডিজিনাস সিডে হতো না। তো সেই জন্য পার একর ইল্ড প্রচুর বেড়ে গেল। নেক্সট হচ্ছে লেস ডিপেন্ডেন্স অন ইম্পোর্টস। তো বুঝতেই পারছো, আমাদের যদি নিজেদেরই প্রোডাকশন এত বেশি হয় তাহলে তো ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট হতেই হচ্ছে না। প্লাস আমরা আমাদের ইন্ডিয়া যদি তোমরা দেখো, ইন্ডিয়ার একটা মেজর পোর্শন অফ দ্য ল্যান্ডের একটা মেজর পার্সেন্টেজ অফ পিপল তারা কিন্তু হুইট খায়। বাট আমরা আবার রাইসের ওপর বেশি ডিপেন্ডেন্ট, যেহেতু আমাদের এখানে রাইসটা বেশি প্রোডাকশন হয়। তো পুরোটাই তো ফুড হ্যাবিট, পুরোটাই ক্লাইমেট অনুযায়ী হয়েছে। যে ক্লাইমেটে যে ক্রপটা ভালো প্রোডাকশন হয়, মানুষের সেটাই হ্যাবিট হয়েছে, সেটাই খায়। তো আমাদের এখানের থেকে হুইটের বেশি প্রবলেমটা ছিল, কারণ ওটা একটু এরিড, সেমি এরিড রিজিয়নে হুইট প্রোডাকশন হয়, তো ওদের বেশি প্রবলেমটা ফেস করতে হতো। তো চাল বা রাইস প্রোডাকশন খুব একটা হ্যাম্পার কোনোদিনই হয়নি। তাও যে বছর ফেমিন এসেছিল সে বছর তো হ্যাম্পার হয়েই ছিল, তবে হুইটের যে একটা শর্টেজ ছিল সেটা পুরোপুরি হয়ে গেল, এবং এত বেশি হয়ে গেল যে আমরা এক্সপোর্ট করতে শুরু করলাম। ইম্পোর্ট তো করতেই হলো না, বরঞ্চ আমরা এক্সপোর্ট করতে শুরু করলাম। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট হিউজ হয়েছিল, প্লাস ওখানে এমপ্লয়মেন্ট মানেই কিন্তু আমরা বুঝি সরকারি চাকরি, বাট তা নয়। ওখানে নিজেরাই সেলফ এমপ্লয়েড খুব ভালো মতন হয়েছিল। ফার্মার্স যারা, তারা খুব পুয়ার থেকে হঠাৎ মানে তাদের খুব ইকোনমি হঠাৎ করে খুব ভালো হয়ে গেছিল, এবং তারা আরো ছোট ছোট স্মল ফার্মার্স যারা, বিহার দেখবে শুনবে সিজনাল মাইগ্রেশন বা যেটাকে বলে ঋতু, কি যেন, ঋতু ভিত্তিক যাযাবর, ঋতু ভিত্তিক মাইগ্রেশন আর কি। তো সেই মাইগ্রেশনের আন্ডারে দেখবে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই রিজিয়ন থেকে প্রচুর মানুষ এই ধরো অক্টোবর থেকে আপ টু মার্চ এপ্রিল অবধি পাঞ্জাব হরিয়ানাতে প্রত্যেক বছর যায়। আবার এপ্রিলের সময় মার্চ এপ্রিল নাগাদ চলে আসে, আবার ব্যাক করে, আবার অক্টোবর মাসে চলে যায়। কেন যায়? তারা সবাই এই যে এই ধরনের ফার্ম ল্যান্ডগুলোতে কাজ করে। তো এই এমপ্লয়মেন্টটা যে তারা প্রোভাইড করছে, সেটা গ্রিন রেভলিউশন না হলে সম্ভব ছিল না। বিশাল হিউজ লেবার ফোর্স কিন্তু এর সাথে রিলেটেড। বেনিফিট টু দ্য ফার্মার্স, যারা ফার্মার্স ছিল, তো বারবারই বলছি, তারা ভীষণভাবে বেনিফিটেড হয়েছিল, এবং তারা তাদের ইকোনমি ভীষণভাবে গ্রো করে গেছিল, ইনকাম লেভেল বিশাল হিউজ হয়ে গেছিল। নেক্সট হচ্ছে নেগেটিভ কনসিকুয়েন্সেস অনেকগুলোই নেগেটিভ ছিল, যেমন the farmers are largely dependent on the market for the supply of inputs and for the demand for their products.
ইনপুটস এর উপর ডিপেন্ডেন্ট ছিল এবং প্রোডাক্টের ডিমান্ডের উপর ডিপেন্ডেন্ট ছিল, সেই জন্য প্রাইস মানে এত বেশি প্রোডাকশন হতে শুরু করলো যে প্রপার প্রাইস না পেতে শুরু করলো, মানে জিনিস প্রোডাকশন বেশি হয়ে গেছে, চাহিদা কমে গেছে, ডিমান্ড কমে গেছে, সেই জন্য প্রাইস ঠিকঠাক পাচ্ছে না। At the same time, the demand for agriculture credit has also increased as a new technology has increased as cash requirements. Poor farmers were not able to get loans easily. এবার কি হলো, ফার্মার্স এর মধ্যে আবার ডিভিশন হয়ে গেল, রিচ ফার্মার্স, পুয়ার ফার্মার্স। রিচ ফার্মার্সরা অনেক বেশি রিচ হয়ে গেল, পুয়ার ফার্মার্সরা কিন্তু অত বেশি রিচ মানে রিচ হতে তো পারলোই না, পুয়ারই মোটামুটি থেকে গেল। এই জন্য একটা বিশাল বড় গ্যাপ হয়ে গেল এবং তখন দেখা গেল এগ্রিকালচারাল ক্রেডিট, কারণ যত দিন যেতে লাগলো টেকনোলজি আরো অ্যাডভান্স হতে লাগলো, টেকনোলজির জন্য নানা রকম নতুন নতুন টেকনোলজির জন্য ক্যাশ দরকার, টাকা দরকার। তো রিচ ফার্মার্স যারা তারা তাদের অনেক বেশি সম্পত্তি, অনেক বেশি সবকিছু দেখিয়ে ক্রেডিট পেতে শুরু করলো। যে মোটোটা নিয়ে, যে এইমটা নিয়ে এগ্রিকালচার ক্রেডিট সিস্টেম শুরু হয়েছিল, সেই মোটোটা আর থাকলো না তখন। তো তখন পুয়ার ফার্মার্সদের ক্রেডিট পেতে অসুবিধা হতে শুরু করলো, কারণ রিচ ফার্মার্সরা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে গেল এবং তারা ইজিলি ক্রেডিট পেতে শুরু করলো। There has been displacement of agriculture labor by extensive use of agriculture machinery and left them unemployed. হ্যাঁ, এগ্রিকালচার মেশিনারি এত বেশি ইউজ হতে শুরু করেছিল যে অনেক সময় আর লেবারারদের ইউজ করা হতো না, তো তখন তারা আনএমপ্লয়েড হয়ে গেল। এত বড় একটা হিউজ লেবার ফোর্স আনএমপ্লয়েড হওয়া মানে অনেকটা বড় একটা ইকোনমির ক্ষতি। When the Green Revolution strategy was introduced in the early 1960s, it was hoped that the trend of raising output of food grains would continue, but sharp fluctuation of food grains output were observed in the later years. হ্যাঁ, এটা কিন্তু দেখা গেল 1995 এর পর থেকে ফুড গ্রেইনের যে প্রোডাকশন সেটা আস্তে আস্তে কমতে শুরু করছে। তার একটাই কারণ, এত সয়েলের ওপর চাপ পড়েছিল এবং গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হয়ে এতটাই তলায় চলে গেল যে সয়েলের ফার্টিলিটি কমে গেল, এবং সয়েল ফার্টিলিটি কমে যাওয়ার পর আর ফুড গ্রেন সেরকম প্রোডাকশন হতে শুরু করলো না। তো এখন আবার সেটাকে ওভারকাম করা সম্ভব হয়েছে, এখন ক্রপ রোটেশন, এখন শুধু হুইট প্রোডাকশন হচ্ছে না, সেখানে শীতকালে অন্যান্য শাকসবজিও হচ্ছে। ক্রপ রোটেশন করতে হবে ভালো করে, ক্রপ চুজ করতে হবে ঠিকঠাক করে যাতে সয়েলের ফার্টিলিটিটা বজায় থাকে, শুধু কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে সম্ভব না সেটা। Technological changes in agriculture have had adverse effects on the distribution income in rural areas. যেটা বলছিলাম তখন যে বিশাল একটা মানে গ্যাপ হয়ে গেল, ইকোনমিতে একটা বিশাল বড় গ্যাপ হয়ে গেল, রিজনাল গ্যাপ, রিজনাল ডাইভার্সিটি বেশি হয়ে গেল ইকোনমির ক্ষেত্রে। দেখা গেল ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া ভীষণ রিচ হয়ে গেছে, বাট ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া পুয়ার পুয়ার থেকে গেছে। তো সেটা একটা প্রবলেম এসে গেল, সেটা এখনো আমরা দেখতে পাই। তোমরা যদি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের পাঞ্জাব ফ্যামিলিতে যাও, দেখবে ওরা যথেষ্ট রিচ, প্রত্যেকের বাড়িতে বাড়ি গাড়ি, প্রচুর বড় বড় ল্যান্ড হোল্ডিং সব রয়েছে। বাট আমাদের এখানকার ফার্মার্সদের বাড়িতে যাও, ভীষণ গরিব, ঠিকঠাক প্রপার এখনো অব্দি প্ল্যানিং নেই কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো আমরা প্রপারলি সাকসেসফুল হয়েছি বলা যায় না। Next, the hybrid crops have also created environmental impacts like soil pollution. Hybrid crops বুঝতেই পারছো যেহেতু ল্যাবরেটরিতে অল্টার করা, সয়েল পলিউশন করতে শুরু করলো। যখন আমি একটা ক্রপ, এই ধরনের হাইব্রিড ক্রপ একটানা 30 বছর 40 বছর ইউজ করব, তখন সেটা হবেই, সয়েলের ওপর কিছু একটা অ্যাডভার্স এফেক্ট পড়বেই। তো তখনই দেখা গেল সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন মেইনলি হতে লাগলো ওই কেমিক্যাল ফার্টিলাইজার গুলোর জন্য, তার জন্য ওয়াটার পলিউশন হতে শুরু করলো। প্লাস এক্সেসিভ ইরিগেশনের জন্য যেটা হলো গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিট হয়ে প্রচন্ড ভাবে গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হয়ে গেল এবং গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন হতে শুরু করলো, এবং তার সাথে সয়েল ফার্টিলিটি লুজ হলো, সয়েল ইরোড করতে শুরু করলো, সয়েল ইরোশন ফাস্টার হয়ে গেল। তো এই ছিল আমাদের নেগেটিভ কনসিকুয়েন্সেস আমাদের এই আপাতত মোটামুটি গ্রিন রেভলিউশন। 10 মার্কসের কোশ্চেন আসে গ্রিন রেভলিউশন, 5 মার্কসও আসে, শুধু পজিটিভ বা নেগেটিভ কনসিকুয়েন্সেস গুলো 5 করে আসে, পুরোটা কিন্তু আসলে 10 মার্কসের আসবে এবং ভীষণ ইম্পর্টেন্ট, 10 মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি না এসে থাকে তোমাদের বার আসবে। তাহলে এখানেই শেষ করছি আমাদের গ্রিন রেভলিউশন, এই টপিকটা শেষ হলো এগ্রিকালচার রিজন। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক পড়বো। ওকে, থ্যাংক ইউ।